সুবক্তা তো তিনি বটেই, তার বক্তব্যে মিশে থাকে তথ্যের ইতিহাস, শানিত ভাষণে থাকে অকাট্য যুক্তি। আমি সেলিমকে ঘৃণা করি কারণ সেলিম একজন মৌলবাদী লোক, ধর্মান্ধ মৌলবাদী কমিউনাল যে কোনো লোককে আমি ঘৃণা করি, সেই জন্য ওনাকেও ঘৃণা করি। উনি একজন ওপর থেকে নিচ অব্দি মৌলবাদী মানুষ। এই ধর্মীয় মৌলবাদীদের পছন্দ করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এবং সব থেকে বড় কথা, এই যে নীতি নৈতিকতার কোনো বালাই নেই। ধরুন ওনার স্ত্রী একজন ডাক্তার, চিত্তরঞ্জন শিশু সদনের যে জায়গাটা, ওটার গোটা ফ্লোরটা উনি দখল করে রেখেছিলেন। রুচিবান বাঙালি প্রায়শই আক্ষেপ করেন এই সময়ের রাজনীতিতে নাকি শিক্ষিত মানুষের বড়ই আকার, কিন্তু তিনি ব্যতিক্রম এবং গুড পার্লামেন্টারিয়ান। মানুষ যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেন, সেই অভিজ্ঞতা তো আমি টিভিতে সন্ধ্যেবেলা কি বললাম তা দিয়ে অভিজ্ঞতা পাল্টে যায় না। আমার বক্তৃতা, আমার শিরা ফুলিয়ে উদ্ধত আচরণের মধ্যে দিয়ে, আমার কলার খোসা দেখানোর মধ্যে দিয়ে মানুষের অভিজ্ঞতা পাল্টায় না। বামপন্থী রাজনীতিতে হাতে খড়ি, দল বদলেও তিনি সফল। সংসদ হোক, চা বাগান, সব ক্ষেত্রেই সমান স্বচ্ছন্দ। আসলে মানে বামপন্থা রাবার স্ট্যাম্প নয়, মানে সিপিএম বলে দিচ্ছে যে তুমি বামপন্থী, তার মানে তুমি বামপন্থী, তা নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনফ্যাক্ট সব থেকে বড় বামপন্থী মনে করি। আপনি যদি বলেন কেন, আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দেবো। শাসক দলের লিডিং ফেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ আমার পডকাস্টের অতিথি। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি যারা দূরে আছে আজও, তারাও আসিবে, বন্ধন আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ঋতুদা, স্বাগত, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রথমে যেটা জানতে চাইবো যে এমন একটা জল্পনা চলছে যে এবারে দলের তরফে বিধানসভায় আপনি টিকিট পাচ্ছেন এবং সেই জন্যই রাজ্যসভায় আপনাকে পাঠানো হয়নি। কোথাও গিয়ে প্রথমবারের জন্য নির্বাচনে লড়া, যদি হয় কতটা টেনশন? সবটাই তো জল্পনা, মানে আমি তো পার্টি কি করবে সেটা পার্টি ঠিক করবে। সুতরাং আমার মানে আগাম প্রেডিকশনে না গিয়ে, পার্টি যদি মনে করে যে ভোটে লড়তে হবে তাহলে একরকম ভূমিকা থাকবে, পার্টি যদি মনে করে যে না গোটা রাজ্যে প্রচার করতে হবে তাহলে আরেক রকম ভূমিকা থাকবে। আমি একজন পার্টিজান লোক, স্বাভাবিকভাবে পার্টি যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তের ওপর আমার ভূমিকাটা হচ্ছে নির্ধারিত হবে। রাজ্যসভার প্রসঙ্গে আসি। রাজ্যসভায় আমরা দুর্দান্ত পারফরমেন্স দেখেছি এবং দলের যেটা এজেন্ডা, যেটা প্রোপাগান্ডা, বাংলা এবং বাঙালি অস্মিতা, সেটাকে একেবারে সফলভাবে তুলে ধরেছেন। তা সত্ত্বেও এবারে রাজ্যসভায় না যাওয়া কোনো আক্ষেপ রয়েছে? কারণ সংসদ সবসময় একটা বৃহৎ মঞ্চ। আমার কোনো ধারণা ছিল না যে আমি আবার যাব। হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে পাঠান এবং আমি চেষ্টা করেছি যে সময়টা পেয়েছি সেই সময়টায় আমার সর্বোচ্চ পারফর্ম করার। এখন এই মানে পার্লামেন্টে যাওয়া বা কোথায়, মানে রাজনৈতিক, আমি যেহেতু রাজনীতি করি আর কি, সর্বসময়েরই রাজনৈতিক কর্মী, তো এটাও একটা পলিটিক্যাল ওয়ার্ক। মানে পার্টির পক্ষ থেকে পার্লামেন্টে পাঠানোটা একটা পলিটিক্যাল ডিসিশন। এবার আমি যে কাজটাই আমাকে দেওয়া হবে আমি সেই কাজটাই আমার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করব। এবার পার্লামেন্ট ডেফিনেটলি একটা খুব বড় জায়গা, একটা দেশের সর্বোচ্চ গণতন্ত্রের স্পেস। তো পার্টি মনে করেছিলেন যে সেই সময় মানে এই ফেজে আমায় পার্লামেন্টে পাঠানো উচিত, সেই জন্য পাঠিয়েছিলেন। এখন হয়তো পার্টির মনে হয়েছে যে না, এই মুহূর্তে আমার পার্লামেন্টে প্রয়োজন নেই। সুতরাং এটা আমার ব্যক্তি ইচ্ছা বা ব্যক্তি পছন্দ, ব্যক্তি অপছন্দ থেকেও আক্ষেপের জায়গা নয়, আক্ষেপের বিষয় নয়। কারণ আমি মনে করি যে আমি পলিটিক্যাল অ্যানিমেল, আমি ইঞ্চিতে ইঞ্চিতে পলিটিক্যাল। তো যেহেতু আমি ইঞ্চিতে ইঞ্চিতে পলিটিক্যাল, আমি যে রাজনৈতিক দলের সঙ্গে আছি তারা যেটা মনে করবেন দ্যাট বেস্ট সুটস দেম, তারা সেভাবে আমাকে ব্যবহার করবেন। মানে পার্লামেন্ট মিস হয়তো কিছুটা করব, ব্যক্তিগত আক্ষেপের জায়গা নেই। শোনা যায় যে বুদ্ধদেব ভট্টাচার্যের রেকমেন্ডেশনেই সিপিএম রাজ্যসভায় সাংসদ হিসেবে পাঠিয়েছিল। কোনো বিতর্কে না গিয়ে জানতে চাইবো যে দলটা করা সম্ভব হলো না কেন? দলটা করা সম্ভব না হওয়াটার ক্ষেত্রে পার্লামেন্টে যাওয়াটাই বোধহয় প্রাথমিক একটা হিন্ড্রেন্স হয়ে দাঁড়ায় আর কি। আমি 2014-তে যখন পার্লামেন্টে যাই, 2016-র বিধানসভা
নির্বাচন, আমার খেয়াল আছে সেই ট্যাবলয়েডটা এখন আর বেরোয় না, কিন্তু সেখানে একটা খবর বেরিয়েছিল, আমার কাছেও হিসেব ছিল না। মানে আমি পপুলার স্পিকার, সিপিআইএম এর ক্ষেত্রে মানে পার্টি ঠিক করবে কে কোথায় যাবে, তো সেই খবরের কাগজে, আরও আমাদের রাজ্যের সব থেকে বড় খবরের কাগজেও নানান ধরনের খবর হয়, মানে খবরের কন্টেন্টটা দাঁড়িয়ে যায় যে মোহাম্মদ সেলিম এতগুলো মিটিং করেছেন, সূর্য মিশ্র এতগুলো মিটিং করেছেন, ঋতব্রত এতগুলো মিটিং করেছেন। মানে কোথাও খবরের কন্টেন্ট হচ্ছে ঋতব্রতর বক্তা হিসেবে চাহিদাটা বেশি ছিল, এক। দুই হচ্ছে, আমাকে বেশ কিছু সিনিয়র পার্লামেন্টেরিয়ান, তাদের মধ্যে একজন মারা গিয়েছেন, আহমেদ প্যাটেল, আমি সেই সময় যে রাজনৈতিক দলে, সেই দলের সাধারণ সম্পাদক, তিনিও প্রয়াত, সীতারাম ইয়েচুরি, এবং আরো এরকম পার্লামেন্টে আমার বন্ধু বান্ধব, তারা অনেকেই আমায় মানে সচেতন করা বলতে পারেন আর কি, যে পারফরমেন্সটা, মানে পার্লামেন্টের পারফরমেন্স না ওপেন, মানে কারণ নাম লিখে একটা স্পেস দিয়ে পিআরএস লিখলেই ঠিকুজি কুষ্টি সব চলে আসে। আমি কতগুলো ডিবেট করেছি, ন্যাশনাল অ্যাভারেজ কত, কত প্রশ্ন করেছি, ন্যাশনাল অ্যাভারেজ কত, এই সব। এবার আমার এরকম, মানে আমার এখনো মনে আছে যে এই সাজেশন আর কি, যে এটা একটু সেলিমের থেকে যেন বেশি না হয়ে যায়। পার্লামেন্টে পারফরমেন্স করতে গেলে এটা তো এরকম ভাবে দেখা সম্ভব নয় যে সেলিম সাহেব কটা প্রশ্ন করেছেন, সেলিম সাহেব কতবার বলেছেন, আমি তার থেকে কম করব, তার থেকে, এটা এক। আর দুই হচ্ছে, আমি আপনাকে একটা খোলাখুলি কথা বলি, আমি এটা মনে করি যে এর পেছনে, মানে আমি একটা ইনফ্যাক্ট একটা 42টা চ্যাপ্টার সম্বলিত একটা বই লিখেছি। তো বইটা পাবলিশ এই মুহূর্তে করিনি, কারণ আমার মনে হয়েছে এটা এই মুহূর্তে ভোটের আগে পাবলিশ করার, আমার পরে মানে সামনের বছর পাবলিশ করার ইচ্ছে আছে। আমি সেই ডিটেলে যাব না, কিন্তু আমি আপনাকে একটা ডিটেল বলতে পারি, কোথাও মৌচাকে ঢিল মেরে ফেলাটা একটা বড় সমস্যা হয়েছিল আর কি। আমি এটুকু আপনাকে এটা বলাই যায় যে তখন যখন আমরা এমপি ছিলাম সেই সময় এক একটা স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে গেলে মোটামুটিভাবে মাসে 25,000 টাকা পাওয়া যেত, মানে মাসে একটা মিটিংয়ে। কেউ যদি 4টে মিটিংয়ে যান তাহলে 1 লক্ষ টাকা। এবার সেই সময় মাইনে ছিল 1,09,500 টাকা। রাজ্যসভার এমপিদের ক্ষেত্রে সিপিআইএম নিয়ে নিত 80,000 টাকা, 29,500 টাকা থাকতো। লোকসভার এমপিদের ক্ষেত্রে 75,000, কিন্তু ওই এটা নিত না, স্ট্যান্ডিং কমিটির টাকাটা নিত না। তো 2016 নির্বাচনের ওই সময় দেখা যায়, মানে, এবং আমি যেহেতু হায়ারার্কিতে স্টেট সেক্রেটারিয়েট মেম্বার ছিলাম না, স্টেট কমিটি মেম্বারদের গাড়ি প্রোভাইড করা হয় না, কিন্তু একজন এমপি একটা গাড়ি লাগে, এই খরচগুলো পার্টি আমায়, সূর্যকান্ত মিশ্র আমায় বলেছিলেন যে তুমি এই অ্যাটেন্ডেন্স ইত্যাদি এমপিরা যা পায় সেগুলো থেকে হয়ে যাবে। এবার দেখা গেল 2016 বিধানসভার আগে থেকেই আমি প্র্যাকটিক্যালি কোনো স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে যেতে পারছি না, মানে এত প্রোগ্রাম পড়ে যাচ্ছে। স্ট্যান্ডিং কমিটি মিটিংগুলো তো কদিন আগে হয়, জানা যায়। তখন যদি আমার একটা কুচবিহারে প্রোগ্রাম থাকে, আমার যদি একটা জঙ্গলমহলের প্রোগ্রাম থাকে, শিডিউল প্রোগ্রাম, পোস্টার ছাপানো রয়েছে বক্তা হিসেবে, সেখানে যেতেই হবে। তখন আমি চিঠি লিখলাম, এবং ঘটনাচক্রে, মানে এটা এখন মনে করি সীতারামের এই সাজেশন, সীতারাম আমায় বলেছিলেন যে সিপিএম এ কখনো কিছু হচ্ছে ডকুমেন্টেশন ছাড়া দেবে না, এগুলো সব মেল করা। এবং এই সমস্ত চিঠিগুলো আমার মেলে এখনো রয়েছে, সযত্নে রয়েছে। আমার যে বইটা বেরোবে সেই বইটাতেও এই চিঠিগুলো সমস্ত থাকবে। আমি এই চিঠি দিই, চিঠিতে আমার আয় ব্যয় সবটা লিখে পাঠাই, লিখে জানাই, এবং আমাকে ডেকে পাঠানো হয়। তারপরে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করা হয়, এই যে টাকাটা তুমি বলছো স্ট্যান্ডিং কমিটির, এটা কি সবাই পায়? বললাম হ্যাঁ, সবাই পায়। মানে যেই এমপি হয়, কারুর যদি দুটো কমিটি থাকে সে যা পাবে, কারুর 4টে কমিটি থাকলে তো আরো বেশি পাবে। বলে আমি এরকমও বলি যে আমি তো এরকম এমপি জানি আর কি, যে তিনি রাত্রিবেলা কলকাতা ফিরে আর বাড়ি যান না, এয়ারপোর্টে ঘুমিয়ে আবার পরের দিন সকালে ফিরে যান। তখন আমায় জিজ্ঞাসা করা হয় মানেটা কি? তখন আমি বললাম ধরুন সোমবার একটা মিটিং আছে, তো সোমবারের স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ের জন্য তিনি গেছেন হয়তো রবিবার বা সোমবার, আবার মঙ্গলবার একটা কমিটি মিটিং আছে। তো তিনি যদি একেবারে সোমবার গিয়ে মঙ্গলবার ফেলেন, তাহলে দুটো কমিটি মিটিংয়ে দিয়ে হবে না। তাহলে সোমবার গেলেন, গিয়ে রাত্রিবেলা ফিরে এয়ারপোর্টে 150 টাকা তখন ছিল, 150 টাকায় রাতে থাকলেন, থেকে তারপরে আবার পরের দিন মঙ্গলবার সকালে গেলেন, গিয়ে আবার হচ্ছে
মঙ্গলবার ফিরে এলেন। মানে এত নীতির কথা, নৈতিকতার কথা, হান্নান মোল্লা, নীলোৎপল বসু, এরা তো দিল্লিবাসী ছিলেন। আমি বললাম যে ওরা তো ট্রেনে করে আসেন, মানে ট্রেনটা যেহেতু ফ্রি আর ট্রেনটা যেহেতু মানে ট্রেনের যে কুপন হয় না, মানে যেদিন স্ট্যান্ডিং কমিটি মিটিং তার আগে ট্রেনে করে চলে এলেন, প্লেনে করে হচ্ছে দিল্লি গেলেন, আবার প্লেনে করে কলকাতায় ফিরলেন, আবার তারপর ট্রেনে করে গেলেন, যাতে এই 25-30 হাজার টাকাটা এক একটা মিটিংয়ে এনশিওর হয়। আমি এটা বলার পর বুঝলাম যে পার্টি হ্যাড নো আইডিয়া, এবং আমার মনে হলো যে আমি মানে একটা কেলেঙ্কারি করেছি। আমাকে আমি খুবই মানে শ্যামল চক্রবর্তীর সঙ্গেই থাকতাম তার বাড়িতে। শ্যামলদা আমাকে বললেন, কি কাণ্ড এসব করেছিস, পার্টি আর করতে পারবি না। তা আমি এখনো মনে করি, আমি যেহেতু মানে বইয়ের সব কথা ডিসক্লোজ করব না, তো 42টা চ্যাপ্টারে 42 জন ক্যারেক্টার আছেন, 42টা গল্প আছে, এবং ওপেন চ্যালেঞ্জ রয়েছে যে কেউ কোর্টে আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন। আমি সমস্ত প্রমাণ হাতে নিয়েই হচ্ছে 42টা এই গল্প, গল্পগুলো গল্পই, মানে এক শ্রেণী শত্রুর জবানবন্দি, এবং তার প্রমাণ সমস্ত রয়েছে। 4টে অডিও ক্লিপ রয়েছে। আমি সোমনাথ চট্টোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমি সোমনাথদার সঙ্গে যখন দেখা করি, সোমনাথদা বলেন যে কি টেকনোলজি আছে আমি জানি না, মানে উনি আমাকে মানে ইনফ্যাক্ট সেটাও আছে, আমি যে পার্টি আমাকে যে শোকস করেছিল তার যে জবাবটা আমি দিয়েছিলাম, সেই জবাবটা দেওয়ার ক্ষেত্রে আমি সোমনাথ চট্টোপাধ্যায় এবং অরুণাভ ঘোষের সাহায্য নিয়েছিলাম। অরুণাভ আমায় যথেষ্ট সাহায্য করেছিলেন। আমার বক্তব্য ছিল, যার বিরুদ্ধে আমার অভিযোগ, যিনি গোটাটাকে অর্কেস্ট্রেট করেছেন, তিনিই কমিশনের চেয়ারম্যান। এটা ক্যাঙ্গারু কমিশন, এবং আমার কাছে ওই ফুটেজগুলো রয়েছে, মানে মানে ফাইলগুলো রয়েছে। আমার বইয়ের মানে আমি বইয়ের সেইভাবেই পাবলিশারের সঙ্গে কথা বলেছি যে পেন ড্রাইভ থাকবে, পেন ড্রাইভে ফুটেজগুলো থাকুক, লোকে শুনুক যে কি কথোপকথন হয়েছিল লম্বা, যে যত মানে সো আমি এটা এর বেশি মানে আমি ইনফ্যাক্ট কোনো পডকাস্টে এতটাও বলিনি, এটা আমি বললাম। আমি মনে করি যে এটা এত সহজ বিষয় নয়। এটা একটা মবলা পেন বা হচ্ছে একটা অ্যাপেলের ঘড়ি, এগুলোর মধ্যে নয়, এর পেছনে অনেক গল্প রয়েছে। কারণ এই প্রশ্ন উঠে গেছিল, আমি শুনেছি মানে নিজের কানে, যে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে এই টাকাগুলো তাহলে তো পার্টির টাকা, এগুলো তো পার্টিতে দিয়ে দেওয়ার কথা, এই টাকা তো ব্যক্তিগতভাবে ব্যবহার করবার কথা নয়। বামপন্থী একটা দল থেকে ডানপন্থী দলে আসা, প্রতিকূলের প্রসঙ্গ যখন উঠল, তৎকালীন পুরনো দলের সদস্য এখন আপনার যে বর্তমান দল সেই দলে, এবং একটা অভিযোগ খুব শোনা যায় যে বর্তমান এই সিপিএম এর যারা নতুন প্রজন্ম একেবারে, তারা শুধুমাত্র ফেসবুক বিপ্লবী। আপনি কি? দেখুন, এটা অস্বীকার করার জায়গা নেই, মানে সবাই নয়। প্রতিকূল তো ফেসবুকে আমি প্রতিকূলকে খুব কমই দেখেছি। আমি নিজে মানে সামাজিক মাধ্যমে প্রতিকূল বিরাটভাবে অ্যাক্টিভ এটা আমি বলতে পারবো না। কিন্তু মানে সিপিএম এর একটা বড় অংশ সন্ধ্যেবেলার টেলিভিশনের প্রাইম টাইমের টেলিভিশন ডিবেটে বা এই মানে এই সামাজিক চর্চার মাধ্যমে তারা খুব সক্রিয়। আমি সেটাকে খারাপ বলছি না। এই মানে এইরকম একটা মিডিয়ামকে তো এখন ব্যবহার করতে হবে। কিন্তু প্রবলেম হয়ে গেছে, সিপিএম আছে শুধু টিভিতে, সিপিএম আছে শুধু খবরের কাগজের নিউজ প্রিন্টে, সিপিএম বুথে নেই, যার ফলে হচ্ছে জিরো হচ্ছে। আমি তো অশোক ভট্টাচার্যকে, অশোকদা মোহাম্মদ সেলিমকে মঞ্চে বসিয়ে বলেছেন, প্রকাশ্যে বলেছেন যে গত 3টে নির্বাচন মানে 2019, 2021 এবং 2024 সিপিএম ভোট বিজেপিকে দিয়েছে তৃণমূলকে হারাবার জন্য। দিস ইজ অ্যান ওপেন কনফেশন ফর দি ফার্স্ট টাইম। তৃণমূল দীর্ঘদিন ধরে বলছে। 2018 সালে পুরুলিয়া, নদিয়া একাধিক দেওয়ালের ছবি আমার কাছে রয়েছে, কাস্তে রয়েছে হাতুড়ির বদলে পদ্মফুল, বামরামকে ভোট দেওয়ার আবেদন। এই যে বামরাম জোট, বামেদের ভোট 35% ভোট শিফট করে দেওয়া আমাদের রাজ্যে, এই যে ভোট ট্রান্সফারটা হয়েছে, এটা কিন্তু শুরু হয়েছিল 2018 পঞ্চায়েত থেকে, যে আগে রাম পরে বাম, এই যে স্লোগান নেতারা দিয়েছিলেন। এবার সিপিএম এটা অ্যাডমিট করেনি। আমার এখন প্রশ্ন হচ্ছে তাহলে দুটো জিনিস, এক হচ্ছে অশোকদাকে করতে হবে, অশোকদাকে বলতে হবে যে অশোকদা ঠিক বলেননি, অশোকদাকে সেন্সর করতে হবে। আসলে প্রবলেমটা অন্য জায়গায়। একটা কমিউনিস্ট পার্টির মানে কমিউনিস্ট পার্টি, সে তো সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টিও মানে সব থেকে খারাপ লোকটা ভোটে জিততে জিততে কমিউনিস্ট পার্টির মাথায় গেছিল, গর্বাচেভ গিয়ে কমিউনিস্ট পার্টিটাই তুলে দিয়েছিল। সুতরাং নামে কমিউনিস্ট পার্টি মানেই কমিউনিস্ট পার্টি নয়, এটা আমি বিশ্বাস করি।
আর এখন তো আরো বেশি বিশ্বাস করি, মানে এটা কখনো হতে পারে না যে একটা কমিউনিস্ট পার্টির এজেন্ডা, একজন কমিউনিস্ট পার্টির সম্পাদক চেয়ারে যিনি বসে আছেন, তার এজেন্ডা খালি ভোটে জিততে হবে। সেই ভোটে জেতার জন্য কোনো নীতি, কোনো নৈতিকতা, কোনো কিছু থাকবে না। ভাবা যায় কাকাবাবুর ছবির নিচে হচ্ছে জামাতে ইসলামী তারা দাঁড়িয়ে রয়েছে হাসি মুখে সেলিমের সঙ্গে, এসডিপিআই এর মতো সংস্থায় পাঠিয়ে দিচ্ছেন মুর্শিদাবাদের জেলা সেক্রেটারিকে। আসলে এই যে যেন তেন প্রকারণে প্রকৃতপক্ষে উনি তো বিজেপির হাত শক্ত করছেন। যদি বিজেপির হাত শক্ত করতে হয় খোলাখুলি বলুন না যে বিজেপির সঙ্গে লড়বো, তৃণমূলকে হারাতে হবে। আর এই মুহূর্তে যেটা বাস্তব, যদি তৃণমূলকে মানে তৃণমূলের বিজেপিকে যদি হারাতে হয় তাহলে তৃণমূলই হচ্ছে সব থেকে ক্রেডিবল অল্টারনেটিভ। এই যে প্রতিকুর রহমানরা এই একই কথা বলেছেন, আরো অনেকে বলছেন। সেই সময় আমরা দেখেছি মোহাম্মদ সেলিমের প্রতিকূলের প্রশ্নের সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কিছু বিতর্কিত মন্তব্য এবং আহ, অতীত দল সম্পর্কে আর কারুর বিরুদ্ধে এতটা আক্রমণাত্মক হতে আমরা আপনাকে দেখিনি। মোহাম্মদ সেলিম শুধুমাত্র তার ক্ষেত্রে কেন? আমি ধর্মচারণ করি, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে ধর্মচারণ করা আর মৌলবাদী হওয়া দুটোর মধ্যে ফারাক রয়েছে। আমি পৃথিবীর যে কোনো মৌলবাদী লোককে ঘৃণা করি। আমি সেলিমকে ঘৃণা করি কারণ সেলিম একজন মৌলবাদী লোক। আমি বিধানসভা নির্বাচনের আগে বইটা বের না করার এটাও একটা অন্যতম কারণ। দুটো গল্প আছে, ত্রিপুরার আগরতলার গল্প, যে সেলিম কেন মৌলবাদী, তার প্রমাণ। আমি সেগুলো এখানে পডকাস্টে বলছি না। ধর্মান্ধ মৌলবাদী কমিউনাল যে কোনো লোককে আমি ঘৃণা করি, সেই জন্য ওনাকেও ঘৃণা করি। উনি একজন ওপর থেকে নিচ অব্দি মৌলবাদী মানুষ। এই ধর্মীয় মৌলবাদীদের পছন্দ করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এবং সব থেকে বড় কথা, এই যে নীতি নৈতিকতার কোনো বালাই নেই। ধরুন ওনার স্ত্রী একজন ডাক্তার, চিত্তরঞ্জন শিশু সদনের যে জায়গাটা, ওটার গোটা ফ্লোরটা উনি দখল করে রেখেছিলেন। নীতি নৈতিকতার কথা বলবেন, ফ্লোরটা ওনার দখল করে রাখার কথা। গোটা একটা হাসপাতালের ফ্লোর দখল করে বসবাস করেছেন গোটা বামফ্রন্টের জমানায়। মমতা বন্দ্যোপাধ্যায় এসে দখলমুক্ত করেছেন ওটা। বামপন্থী দল থেকে একেবারে দক্ষিণপন্থী দলে আসা এবং বলা হয় যে দলটা একজন নেত্রীর ব্যক্তিগত কারিশমাতে চলে, এবং বামপন্থীদেরও একটা বড় অংশের এমন অভিযোগ যে দলটা লুমফেইনদের দল। যখন আপনার এই ট্রানজিশনটা, সেটা কতটা কঠিন ছিল? মানিয়ে নিতে কি কোথাও কোনো সমস্যা হয়েছে? আমার এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলার আছে। মানে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আক্রমণ করেছি পার্টির যে ন্যারেটিভ, মানে পার্টির লিটারেচার, পার্টির ন্যারেটিভ, পার্টির নোট, সেই নিয়ে আক্রমণ করেছি। তারপর তৃণমূলে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার যে ইন্টারাকশন, বা তৃণমূল আমাকে একটা বড় দায়িত্ব, আমি 2021 আমি একটা বছর পুরো নর্থ বেঙ্গলে কাটিয়েছি। তারপর 21 সালে আমি আইএনটিটিউসির রাজ্য সভাপতি হলাম। আমি কাজ করতে এসে দেখলাম আসলে মানে বামপন্থা রাবার স্ট্যাম্প নয়। মানে সিপিএম বলে দিচ্ছে যে তুমি বামপন্থী, তার মানে তুমি বামপন্থী, তা নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনফ্যাক্ট সব থেকে বড় বামপন্থী মনে করি। আপনি যদি বলেন কেন, আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দেবো। মানে এই এক্সাম্পলটা খুবই ইন্টারেস্টিং এক্সাম্পল। আমি ইনফ্যাক্ট এটা পার্লামেন্টেও বলেছি যে দিস ইজ আ লেফট মডেল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। অসংগঠিত শ্রমিক আমাদের দেশে বাড়ছে বিজেপির ফল্টি পলিসির ফলে। অসংগঠিত শ্রমিক যত বাড়বে, ইকোনমি তার মানে তত দুর্বল। 2000 সালে আমাদের রাজ্য এবং আরো অনেক রাজ্যেই মানে প্যাটার্নটা তো বাড়ছিল। তো একটা ব্যবস্থা চালু হলো বহু রাজ্যেই, যে এসএসওয়াই, মানে আমাদের এখানে নাম হলো এসএসওয়াই, সামাজিক সুরক্ষা যোজনা। যে একজন ঠেলা চালক তিনি 25-30 টাকা যদি ব্যাংকে গিয়ে জমা করেন, গভর্নমেন্ট আরো 25 টাকা দেবে, 55 টাকা হবে, এভাবে জমতে থাকবে 60 বছর অবধি। তারপর কিউমুলেটিভ তার সঙ্গে কিছু টাকা দিয়ে গভর্নমেন্ট একটা বেনিফিট দেবে। এদের কোনো সোশ্যাল সিকিউরিটি নেই। 2000 থেকে 2011, এই 11 বছরে লেফট গভর্নমেন্ট এই স্কিমে 9,26,00,000 টাকা খরচা করতে পেরেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই স্কিমটাকে রিভিউ করলেন, মানে এটা তো আমি তৃণমূলে এসে জানতে পারছি, তার আগে তো আমি আক্রমণ করেছি ওনাকে। তৃণমূলে এসে আমি দেখছি বাস্তবটা কোথায়। এই স্কিমে উনি বললেন যে এই স্কিম কোনোদিনই সফল হবে না। তার কারণ একজন রিক্সা চালক প্রতি মাসে গিয়ে 30 টাকা জমা দেবে আর গভর্নমেন্ট তবে 25 টাকা জমা দেবে, এটা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমটাকে পাল্টে দিলেন, বললেন যে কাউকেই কোনো টাকা দিতে হবে না। স্কিমের নাম পাল্টালেন, এসএসওয়াই এর বদলে হলো বিএমএসএসওয়াই, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা।
বললেন যে টাকা পুরো 55 টাকাই গভর্নমেন্ট দেবে এবং নামটা খালি লেখানো থাকতে হবে, 60 বছর বয়স হলে সর্বোচ্চ 2,72,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। আজকে এই পডকাস্ট যখন হচ্ছে, আমি ঢোকার আগেই চেক করেছি, 1,87,00,000 মানুষ রেজিস্টার্ড, হিউজ নাম্বার। 37,22,000 মানুষের কাছে টাকা চলে গেছে। পার্লামেন্টে বলেছি এটা একটা রেভলিউশনারি মডেল, লেট এভরি গভর্নমেন্ট, মানে এই যে 1,87,00,000, তার মধ্যে 37,22,000 টাকা পেয়েছে, 3,900 কোটি টাকা প্লাস ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। দিস ইজ আ লেফট মডেল। আর এই মডেল যিনি করেছেন তিনি বামপন্থী নন তো কে বামপন্থী? সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থী। বুদ্ধদেব ভট্টাচার্যকেও ভীষণ কাছ থেকে দেখা, নেতা এবং প্রশাসনিক হিসেবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন কাছ থেকে দেখছেন, কিভাবে দুজনকে ব্যাখ্যা করেন? আমি মানে এটা যদি এক কথায় বলতে হয়, মানে ধরুন, মানে বুদ্ধদেব ভট্টাচার্য প্রশাসক আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা এগিয়ে রয়েছে। তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন কোনো একটা কিছু সিদ্ধান্ত নেবেন, হ্যাঁ হলেও সেটা 5 মিনিটে হ্যাঁ হবে, না হলেও সেটা 5 মিনিটে না হবে। এই যে মাসের পর মাস মানে কোনো একটা ডিসিশন, মানে সিপিএম এর যে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম সিপিএম যেটাকে বলে, সেটা আসলে ব্যুরোক্রেটিক সেন্ট্রালিজম। এটা আমার কথা নয়, সূর্য মিশ্র পার্টিতে বহুবার বলেছেন। একটা সিদ্ধান্ত এরম ভাবে তো গভর্নমেন্ট চলে না, মানুষের উপকার এরম ভাবে করা যায় না। সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর মিটিং ডাকা হবে, সম্পাদক মণ্ডলী তার পোস্টমর্টেম করবে, কাটাছেঁড়া করবে, নোট আদান প্রদান হবে, তারপরে সেটা রাজ্য কমিটির মিটিং ডাকা হবে, রাজ্য কমিটির মিটিংয়ে সেটা পাস হবে, সেখান থেকে সেটা বামফ্রন্টে যাবে, বামফ্রন্টে পাস হবে, হয়ে তারপর যাবে ক্যাবিনেটে, তারপর পাস হবে, তারপর ইমপ্লিমেন্টেড হবে। মানুষের কাজ এইভাবে করা যায় না। আর একটা দীর্ঘায়িত প্রসেস। হ্যাঁ, ফিজিক্যাল মোবিলিটি, মানে আমি ধরুন, মানে বুদ্ধদেব ভট্টাচার্য আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে ফিজিক্যাল মোবিলিটির যে কোনো ঘটনা ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুহূর্তে সেখানে হাজির হচ্ছে না। এই মোবিলিটির কোনো বিকল্প কিন্তু নেই। মানে এমন এত বাণী দেয়, তখন অবশ্য বাণীগুলো শোনার পর বোঝা যায় যে কেন সিপিএম শূন্য থেকে মহাশূন্যে যাচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধীদের এত অভিযোগ, এবং বিজেপির একটা গোটা সিস্টেম তো তার বিরুদ্ধে সক্রিয়, যে বিষয়গুলোর আপনি তুলে ধরলেন, মানে এটাই কি তার কারিশমা বা সাফল্যের চাবিকাঠি, একের পর এক মানে নির্বাচনে জয়লাভ? আমাদের একটা খুব পপুলার আইএনটিটিউসির স্লোগান আছে, যদিও এটা আমরা চা বাগানে প্রথম দিয়েছিলাম। স্লোগানটা হচ্ছে মোদির কথা বনাম দিদির কাজ। এবং খুব সাকসেসফুল স্লোগান। স্লোগানটা এই কারণে সাকসেসফুল, এই যে আপনি বললেন ক্যাম্পেন যাই হতে পারে, আমি টিভিতে যা খুশি বলতে পারি, আমি জনসভায় যা খুশি বলতে পারি, মানুষ গ্রাউন্ড লেভেলে তার অভিজ্ঞতায় কি দেখছেন, কি অভিজ্ঞতা সঞ্চয় করছেন, আমি নিজেকে বামপন্থী মনে করি। এই যে যারা লক্ষ্মীর ভান্ডারকে মানে ভিক্ষা বলে সাবালটান হ্যাজ নামাচ্ছেন, আমি একদম সচেতনভাবেই শব্দটা ব্যবহার করছি, সাবালটান হ্যাজ নামিয়ে দারুণ কলার তুলে ফেলছেন, তিনি বুঝছেন না যে ওয়েলফেয়ার ইকোনমিক্সে দিস ইজ এম্পাওয়ারমেন্ট। একজন মহিলার অ্যাকাউন্টে 1500 টাকা, 1700 টাকা, এটা শুধু ইকোনমিক এম্পাওয়ারমেন্ট নয়, প্যাট্রিয়ার্কির মধ্যে দাঁড়িয়ে, পিতৃতান্ত্রিক সোসাইটির মধ্যে দাঁড়িয়ে এটা অন্য একটা প্রান্তিক গ্রামীণ জায়গায় এটা একটা অন্য ধরনের এম্পাওয়ারমেন্ট। আপনি যত এটাকে ভিক্ষে আর সাবালটান হ্যাজ নামিয়ে উৎসাহ পাবেন, আনন্দ পাবেন, শ্লাঘাবোধ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তত শক্তিশালী হবেন। কারণ মানুষ যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেন, সেই অভিজ্ঞতা তো আমি টিভিতে সন্ধ্যেবেলা কি বললাম তা দিয়ে অভিজ্ঞতা পাল্টে যায় না। আমার বক্তৃতা, আমার শিরা ফুলিয়ে উদ্ধত আচরণের মধ্যে দিয়ে, আমার কলার খোসা দেখানোর মধ্যে দিয়ে মানুষের অভিজ্ঞতা পাল্টায় না। অধ্যাপক অমর্ত্য সেন, ভারতরত্ন অমর্ত্য সেন, অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের কথাটা কি, যে মানুষের হাতে যদি টাকা যায় তাতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, ক্রয় ক্ষমতা বাড়লে ইনফর্মাল ইকোনমিক্সে রক্তের মতো সেই টাকা সঞ্চালিত হয়। ধরুন এই যারা দুর্গাপুজো নিয়ে, দুর্গাপুজোর কার্নিভেল নিয়ে বা দুর্গাপুজোর বাজেট নিয়ে মস্করা করেন, আমি আপনাকে বলছি প্যারিস অলিম্পিক, পৃথিবীর গ্রেটেস্ট শো অন আর্থ হচ্ছে অলিম্পিক গেমস। প্যারিস অলিম্পিকের যে বাজেট ছিল, গত বছর পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর বাজেট তার থেকে বেশি ছিল। তো হাউ ক্যান ইউ ইগনোর, ইকোনমিক্সের তো কতগুলো বেসিক জায়গা রয়েছে। এই যে টাকা, প্রান্তিক মানুষের হাতে টাকা পৌঁছচ্ছে, মানুষ সেই টাকা, তার ক্রয় ক্ষমতা বাড়ছে, তিনি সেই টাকা খরচা করছেন, ইনফর্মাল ইকোনমি শক্তিশালী হচ্ছে,
এগুলোর বেনিফিট ওই টিভির সন্ধ্যাবেলা টিভিতে বসে সেখান থেকে আর আসবে না। সামাজিক মাধ্যমে বানিয়ে দিয়ে ইউ ক্যান কমব্যাট ইট। তৃণমূল কংগ্রেস দলে যখন আসলেন এবং তার কিছুদিনের মধ্যেই একটা বড় দায়িত্ব সংগঠনকে মজবুত করার, এবং তারপর আইএনটিটিউসি এর রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টাইল অফ ফাংশনিং দুজনের ক্ষেত্রে কি মিল বা কি অমিল? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, সর্বময় নেত্রী, যাকে দেখে এবং মানে শি ইজ মানে মাস লিডার ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। মানে আমি তো বলবো এই ভারতীয় রাজনীতিতে দ্য লাস্ট অফ দি মোশিয়ান স্ট্যান্ডিং। বিজেপির পালস কি খুব ভালো বোঝেন উনি। অসম্ভব, মানে বিজেপির অশ্বমেধের ঘোড়া। দেখুন, অনেক রাজ্যে বিজেপি হেরেছে, আবার তারপরে জিতেছে, হুম, কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না, বারবার এসে আটকাতে হচ্ছে। ধরুন, বিজেপির প্রভাবিত ক্লোজ একটা নেটওয়ার্ক, তারা যে পোল দিয়েছে, বিজেপির সংখ্যা বাড়িয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্যাপাসিটি রয়েছে। আমার কাছে অভিষেককে এক কথায় যদি কেউ মানে বলতে বলে, আমি অভিষেকের যেটাই সব থেকে বেশি আকৃষ্ট, অভিষেককে আপনি কোনো ফ্ল্যাটারি করতে পারবেন না, তেল দিতে পারবেন না, গ্যাস দিতে পারবেন না, এবং হি ইজ সো মেটিকুলাস। ধরুন, কোনো একটা কিছু বলেছে, আপনি ভুলে যেতে পারেন, ও আপনাকে মনে করিয়ে দেবে। এবং মানে যেভাবে ও গোটা এই যে এসআইআর লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং ওর সেনাপতিত্বে যে এসআইআর এর লড়াই আমরা লড়লাম, অন্য রাজ্যে এসআইআর কি হয়েছে আমি বলতে পারবো না, এ লড়াই যদি এখানে না লড়া যেত, তাহলে যে আরো কি বিপুল আকারে মানুষের নাম বাদ যেত। মানে অভিষেককে আমি যত দেখি, মানে অভিষেক আমার থেকে ছোট হতে পারে, ওর থেকে প্রতি মুহূর্তে শেখার মতো অনেক বিষয় রয়েছে। এবং হি ইজ মানে বেসিক্যালি যে একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে তৃণমূল কংগ্রেস, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সবার মাথার ওপর সর্বময় নেত্রী, যে সিস্টেম তৃণমূল কংগ্রেসের অভিষেক ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, অভাবনীয়। একটু চা বাগানের প্রসঙ্গে আসবো। সত্যি কি পরিস্থিতি এবং কেমন রয়েছেন চা শ্রমিকরা? এবং বিজেপির তরফ থেকে দাবি করা হয় তাদের জন্য অনেক কিছু করা হচ্ছে, কিন্তু বাস্তব ছবিটা কি বলছে? মাদারিহাট আমরা দেখেছি যে আপনারা জিতেছেন, কিন্তু এখনো পর্যন্ত শক্ত ঘাঁটি হিসেবে বিজেপির একটা জায়গা সেখানে রয়েছে, অস্বীকার করার বিষয় নয়। কতটা আশাবাদী এবারে? বিধানসভার নির্বাচনের আগে এই কোশ্চেনটা ভীষণ প্রাসঙ্গিক। 2016 সালে বিজেপি 3টে সিট জিতেছিল। দিলীপ বাবু জিতেছিলেন জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে, বৈষ্ণবনগর সিট মালদায় বিজেপি জিতেছিল, আর মাদারিহাট জিতেছিল। 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী মাদারিহাটের আদিবাসী সান্না ময়দানে একটা বক্তৃতা করেন, যে বক্তৃতায় বলেন যে টি বোর্ড যে বাগানগুলো খারাপ পরিস্থিতি তাদের অধিগ্রহণ করবে, এবং বিরাট হইচই পড়ে যায়। আমি পার্লামেন্টের তখন মেম্বার। নির্মলা সীতারামন তখন ফিনান্স মিনিস্টার নয়, তিনি তখন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার, যার মধ্যে পড়ে। আমরা দেখলাম গেজেট নোটিফিকেশন বেরোলো, গেজেটে লেখা রয়েছে এই 7টা বাগান আমরা অধিগ্রহণ করব। উইদিন আ মান্থ 7টা বাগান বন্ধ হয়ে গেল। কিন্তু মোদির যে ঘোষণা ছিল যে বাগান অধিগ্রহণ হবে, সেই ঘোষণার ওয়েভে মনোজ টিগ্গা জিতলেন। 2021-এর বাজেটে, আমি তখন পার্লামেন্টে নেই, কিন্তু বাজেটে ঘোষণা হলো যে আসাম এবং বাংলার চা বলয়ের জন্য 1000 কোটি টাকা দেওয়া হবে, হিউজ অ্যানাউন্সমেন্ট। 21-এও দেখা গেল চা বলয় বিজেপি সিট করছে। 2019-এ আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি, এই দুটো লোকসভায় শুধু চা বাগানের বুথ আছে 483, 483 বুথস। 2019-এ এই 483টা বুথের মধ্যে আমরা 19টা বুথ জিতেছিলাম। 2024-এ আমরা দুটো লোকসভার কোনোটাই জিতিনি। 21, 22, 23, 24 পর্যন্ত কনস্ট্যান্ট মুভমেন্ট হয়েছে চা বলয়ে। যখন আমরা হেরে গেলাম সিট দুটো, কিন্তু আমরা নাগরাকাটা অ্যাসেম্বলিতে লিড পেলাম, পুরো চা বেস্ট অ্যাসেম্বলি। আর এই 483টা বুথের 19টা জিতেছিলাম, সেটা বেড়ে দাঁড়ালো 244। বিরাট নয়, কিন্তু মোর দ্যান 50%। এবার মাদারিহাট, সে মনোজ লিড পেল 55টায়, আমাদের ক্যান্ডিডেট পেলেন 45টায়। এই যে আমরা তারপর ইন্টেন্সিফাই করলাম এই মোদির কথা বনাম দিদির কাজ। মনোজের 55টা যে বুথ জিতেছিল, সেটা কমে হলো 19,
আর আমরা 45টা বুথ জিতেছিলাম, সেটা হলো 81। শুধু চা বাগান থেকে লিড হলো 15,000, 30,000-এ আমরা সিটটা জিতলাম। এটা গোটা চা বলয়ে তৃণমূল তৈরি হওয়ার পর জেতা প্রথম বিধানসভা সিট। ভোট মানে শুধু মানে দেখুন, মানে এরম নয় যে মাদারিহাটে শুধু চায়ের ভোট পেলেই আমরা জিতে যাব, মানে এরম চা বাগানের বাইরেও কম্পোনেন্ট আছে। কিন্তু কালচিনি, কুমারগ্রাম, মাদারিহাট, নাগরাকাটা, মালবাজার, এই সিটগুলোতে চা শ্রমিক আছেন। কিন্তু এরম নয় যে শুধু চা শ্রমিকের ভোটে আপনি জিতবেন, কিন্তু চা শ্রমিক একটা ডমিনেন্ট ফ্যাক্টর। তো আমাদের ধারণা মমতা এই যে ধরুন ক্রেশ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, হেলথ সেন্টার অ্যাম্বুলেন্স সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের করার কথা নয়, স্কুলের বাস, আমার করা কোয়েশ্চেনে গভর্নমেন্ট এক্সপোজড হয়েছে, বাস নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বাস, এই সমস্ত যে কাজগুলো করেছেন, এবার এগুলো সুইচটে বা সুইচ বন্ধ করা নয়। মানে 16তে মোদি বেনিফিট পেয়েছেন, 19-এ বেনিফিট পেয়েছেন, 21-এও বেনিফিট পেয়েছেন, 24-এ পেয়েছেন, কিন্তু 24-এর উপনির্বাচনে ধাক্কা লেগেছে। আমরা এক্সপেক্টেড, আশাবাদী, এবং আমাদের ট্রাইবাল যে নেতারা আছেন তারা যথেষ্ট গ্রাউন্ডেড, মাটিতে নেমে কাজ করছেন। এবং আমি আশা করি এদের মধ্যে অনেকেই হয়তো এই বিধানসভা নির্বাচনগুলোতে, এগুলো সব শিডিউল ট্রাইব সিট, এই চা শ্রমিক নেতারাই আমার ধারণা মেজরিটি, আশা করা যায় যে তারাই কন্টেস্ট করবেন এবং পজিটিভ রেজাল্ট হবে বলেই আমি বিশ্বাস করি। আশা রাখছেন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক মুহূর্তে আগে এই ডিএর ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোথাও গিয়ে কি একটা মাস্টার স্ট্রোক? উইলিয়াম শেক্সপিয়ার রোমিও অ্যান্ড জুলিয়েটে লিখেছিলেন বা মানে বলিয়েছিলেন তার চরিত্রদের দিয়ে, হোয়াট ইজ ইন আ নেম। মানে টু শেক্সপিয়ার্স হিরো রোমিও, দ্য নেম অফ আর ফিয়ান্সে জুলিয়েট ডিড নট ম্যাটার মাচ। তো সময়টা গুরুত্বপূর্ণ নয়। একটা অঙ্গরাজ্য, 2 লক্ষ কোটি টাকা পাই আমরা, দয়ার টাকা, দাক্ষিণ্যের টাকা, ভিক্ষার টাকা নয়, হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা দিচ্ছে না। তা সত্ত্বেও কোনো সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বন্ধ হচ্ছে না। আবাসের টাকা আমাদের পকেট থেকে আমরা দিয়েছি, 100 দিনের টাকা আমাদের পকেট থেকে দিয়েছি। কনস্ট্রেন্টস রয়েছে। আর একটা অঙ্গরাজ্যের সরকার, আমাদের সরকার তো কোনো সরকারি, কোনো স্টেট গভর্নমেন্টই টাকা ছাপায় না, টাকা ছাপাবার অধিকার নেই। যে টাকা নিয়ে যাচ্ছে জিএসটির নামে সেই টাকা ফেরত দিচ্ছে না। কনস্ট্রেন্টস আছে, কিন্তু তার মধ্যে মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকারটা রয়েছে। আর ওই যে বললাম যে সময়টা এখানে ইম্পর্টেন্ট নয়, মানে সদিচ্ছাটা ইম্পর্টেন্ট, এবং আমার ধারণা তার প্রভাব নির্বাচনে পড়বে। কি প্রেডিকশন 2026-এ তৃণমূল কংগ্রেস কত আসন পেতে পারে? 230-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এটা সময়ের অপেক্ষা। সংখ্যাটা আজকে আমি 230 বলছি, এই অ্যাডজুডিকেশনে যত নাম ফেরত আসবে বিজেপি তত কমতে থাকবে। তাপমাত্রার পারদও চড়ছে, ভোট নিয়েও পারদ চড়ছে, ডায়েটের দিকে কিভাবে নজর রাখা হবে? 2023 সাল থেকে একটা ডায়েটারি রেজিমে থাকি। মানে সকাল থেকে এখনো অব্দি আমি 2টো ডাবের জল খেয়েছি, একটা ডিম সিদ্ধ খেয়েছি, বিকেলের দিকে একটু ফল খাবো, রাত্রে আবার নর্মাল ডাল, তরকারি, মাছ ইত্যাদি। তো অবভিয়াসলি ভোটে যদি দাঁড়াই তখন হয়তো একদম এক্স্যাক্টলি এই রুটিন মানা সম্ভব নয়। ডায়েটারি প্যাটার্নে হয়তো কিছুটা চেঞ্জ করতে হবে। ব্যস্ত রাজনীতিক, কিন্তু পরিবারকে কিভাবে সময় দেওয়া হয়? এটা একটা ব্যালেন্সিং অ্যাক্ট। মানে আমরা যারা রাজনীতি করি, মানে যেহেতু আমরা শুরু থেকেই যাকে বলে হচ্ছে 20 মানে ইঞ্চিতে পলিটিক্যাল, মানে এটা একটা সিস্টেম। তো মানে আমার এখন 46 বছর বয়স, আমার তো মানে 16 বছর বয়স থেকে এরকম রুটিন তো আরো, এগুলো আমার মনে হয়। এবং আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে মানে যারাই রাজনীতি করেন, সেই রাজনৈতিক পরিবারে যারা থাকেন, তারা এগুলোর সঙ্গে অ্যাকাস্টাম। সুতরাং এটা কখনো মানে এটা পার্ট অফ লাইফ। রাজনীতিতে একাধিকবার আমরা দেখেছি রবীন্দ্রনাথকে আপনি কোট করেছেন। ব্যক্তি ঋতব্রতর জীবনে রবীন্দ্রনাথ কতটা অংশ জুড়ে রয়েছে? রবীন্দ্রনাথ হচ্ছেন গত 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। মানে একজন মানুষের প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে, মানে আমেরিকান আইকন গ্রেগরি পেক একটা উইল করে গেছিলেন যে তার সমাধিটা কিরকম হবে। সেই উইলে পরিষ্কারভাবে লেখা ছিল যে তার সমাধিতে একটাই গান বাজবে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গান, এবং ডি জর্জ বিশ্বাসের গলায় সেই গানটা বাজবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যেতে যেতে একলা পথে, আর উনি সেটা রেখে গেছেন বাংলায়। এবং গ্রেগরি পেকের ফিউনারেলে দেবব্রত বিশ্বাসের গলায় রবীন্দ্রনাথের যেতে যেতে একলা পথে গাওয়া হয়েছে। অড্রে হেপবার্নের যখন তার স্মরণ সভা, গ্রেগরি পেক
রবীন্দ্রনাথের অনন্ত প্রেম আবৃত্তি করেছিলেন, আনএন্ডিং লাভ, এগুলো সব ডকুমেন্টেড। তাহলে একটা লোকের প্রসার, একটা লোক গোটা পৃথিবীতে ব্যাপ্তি, এবং সেই কনভিকশন থেকেই তো লিখেছিলেন যে আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখন। উনি নাইটহুড যখন ত্যাগ করলেন, নাইটহুড ত্যাগ করা হচ্ছে অ্যাক্ট অফ ট্রেজন, কিন্তু ব্রিটিশ ক্রাউন রবীন্দ্রনাথ বলেই কোনো কিছু করতে পারলো না। ম্যানচেস্টার গার্ডিয়ান, এখন যেটা গার্ডিয়ান পত্রিকা, সেই গার্ডিয়ান পত্রিকার তখন নাম ছিল ম্যানচেস্টার গার্ডিয়ান। তারা যখন এলো 1919 পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের সাক্ষাৎকার নিতে, তার সঙ্গে শান্তিনিকেতন গেল, ম্যানচেস্টার গার্ডিয়ান একটা তার সম্পর্কে বই, মানে কি বলে আর কি, মানে নাম্বার আর কি, সংখ্যা প্রকাশিত হয়েছিল, তাতে তার একটা অসম্ভব দুষ্প্রাপ্য ছবি। তো ম্যানচেস্টার গার্ডিয়ানের ছবির তলায় লিখেছিল, মানে একটা লোককে তো পরিচয় দিতে হবে, টেগোর, a man of distinctive appearance, is a true polymath. He is an accomplished musician and artist, an electric philosopher, and above all, a passionate political activist. না কিছু ইংরেজরা পরাধীন দেশের একটা লোক সম্পর্কে যে নাইটহুড ত্যাগ করেছে, তার সম্পর্কে লিখেছিল ইলেকট্রিক ফিলোসফার। ওদের দেশের ফিলোসফারদের আগেও কখনো ওরা ইলেকট্রিক শব্দ ব্যবহার করেনি। 16 বছর বয়সে কেউ একজন লিখতে পারে এটা, যে পিনাহ চারু নীল বাস, হৃদয়ে প্রণয় কুসুম রাস, হরিণ নেত্র বিমল হাস, কুঞ্জ বনমে আওলো, ঢালে কুসুম সুরব সার, ঢালে বিহগ সুরব ভার, ঢালে ইন্দু অমৃত ধার, বিমল রজত ভাতিরে।